আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল ক খ এবং এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা সুপার স্পেশাল 9 নাম্বার লেকচার উপস্থিত। আজকে স্পেশাল 9 নাম্বার লেকচারে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের স্পেশাল কিছু বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই চলো যশোর বোর্ড 16 সালে আসা প্রশ্ন সলভ করি। তো আমাদের এখানে যে জ্ঞানমূলক প্রশ্ন লেখা আছে, ন্যানো টেকনোলজি কাকে বলে, এটা আমরা এর আগেও পড়েছিলাম। তো এটা আমরা এখন পড়বো না, আমরা এখন পরেরটা দেখি। টেলিমেডিসিন এক ধরনের সেবা, বুঝিয়ে লেখো। তো আমরা কিন্তু এই ব্যাখ্যামূলক যেটা অনুধাবনটা এর আগেও পড়েছিলাম। তো আজকে আমরা একটু ভালো করে আলোচনা করব। টেলিমেডিসিন এটা হচ্ছে এক ধরনের সেবা। এখন টেলিমেডিসিনটা আসলে কি, আমরা কিন্তু অনেকেই মোটামুটি এটা জানি। তোমরা একটু বলতে পারবা টেলিমেডিসিন এটা আসলে কি? পড়াইছিলাম, কারো কি মনে আছে? টেলিমেডিসিন এনিওয়ান? কেউ বলতে পারবা না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এটা আমাকে জানাও। অনলাইনের মাধ্যমে স্যার ওই যে সেবা অসুখ, হ্যাঁ মানে চিকিৎসা সেবা। হ্যাঁ এক্সিলেন্ট, হ্যাঁ এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম বলছো। হ্যাঁ আমাদের এটাই হচ্ছে সেই প্রযুক্তি টেলিমেডিসিন, যেটা আমরা কী করি অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে থাকি। দূর দূরান্তে আমরা যে চিকিৎসা সেবা দিয়ে থাকি সবার কাছে, এটা হচ্ছে টেলিমেডিসিন। তো আমাদের প্রথমে কি করতে হবে, ভালো করে এটার সংজ্ঞা লিখতে হবে। তো দেখি আমাদের কি বলছে এখানে, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাই হচ্ছে টেলিমেডিসিন। তোমাকে এক কথায় লিখতে হবে, কারণ আমাদের টেলিমেডিসিনের সংজ্ঞা এখানে চাই নাই, যদিও এটা লিখে দিলে সুন্দর হয়। তো আমরা প্রথমে কি লিখব, আমরা লিখব সংজ্ঞা, যে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীকে যে চিকিৎসা দেওয়া হয় তার নাম হচ্ছে কি টেলিমেডিসিন। পরবর্তী, এই পদ্ধতিতে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা সেবা পেতে পারে। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আছে যারা একবারে ওয়ালাইকুম সালাম জয়েন করছো কবিতা, গ্রাম অঞ্চলে যে মানুষগুলো আছে যারা একবারে এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়, ভালো ভালো ডাক্তারের কাছ থেকে বঞ্চিত হয়, তারা কিন্তু এই সেবা পেয়ে যায়। এছাড়া ইন্টারনেট ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে এক দেশের চিকিৎসক অন্য দেশের চিকিৎসার সাথে সহজেই অনলাইনে যোগাযোগ স্থাপন করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারে। অর্থাৎ আমাদের দেখা যায় বিভিন্ন দেশের চিকিৎসকগণ বিভিন্ন দেশের চিকিৎসকের সাথে কী করে ভার্চুয়ালভাবে মিটিং করে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিংটা করে, বা এটা টেলিমেডিসিনের মধ্যেই পড়ে যায়। অর্থাৎ টেলিমেডিসিনের মাধ্যমে প্রয়োজনীয় মুহূর্তে যথাযথ চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যায় বলে এটি অবশ্যই এক ধরনের সেবা। আসলে আমাদের বলতেছে টেলিমেডিসিন একটা প্রযুক্তি, কিন্তু টেলিমেডিসিন একটা প্রযুক্তি হওয়ার সত্ত্বেও এটা একটা সেবা। কারণ কি, টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের রোগীদের সেবা করা যায়, রোগীর সমস্যা বুঝে ট্রিটমেন্ট নেওয়া যায়, রোগীর উপরে কাজ করা যায়, বা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা যায়। মানে টেলিমেডিসিন হচ্ছে বাস্তবে একটা সেবার মতো, মানুষকে সাহায্য করবে। সেবা বলতে আমরা বুঝি সহযোগিতা করা, তো এরকম আর কি। তো এই জন্যই টেলিমেডিসিন একটা প্রযুক্তি হওয়া সত্ত্বেও এটাকে একটা সেবার মধ্যেই তুলনা করা হয়, বা সেবার মাধ্যমেই ডাকা হয়, বা সেবার মাধ্যমে চিহ্নিত করা হয়। তো এই হচ্ছে ব্যাখ্যাটা, একটু আমাকে জানাও পুরোপুরি ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা। সবাই কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যাই নেক্সট পরবর্তী অংশ। তো এটা আমাদের শেষ। পরবর্তী যে আমার প্রশ্ন সেটা হচ্ছে আমার কুমিল্লা বোর্ড 16 সালে আসা প্রশ্ন, সেটা হচ্ছে ক নংটা। এটা আমরা পড়ছি ন্যানো টেকনোলজি কি, আর ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি কি ব্যাখ্যা করো বলো তো, এটা কি হবে? এক কথা উত্তর দাও। ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তির নাম কি? এক্সিলেন্ট, ভেরি গুড, বায়োমেট্রিক্স, ভেরি গুড, এই তো পারছো, শেষ। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 16 সালে আসা প্রশ্ন, হ্যাকিং কি? আমরা কিন্তু এর আগের ক্লাসে হ্যাকার পড়ছিলাম, হ্যাকিংও পড়ছিলাম অনেক আগে। তো হ্যাকিং আর হ্যাকার কিন্তু একটু পার্থক্য আছে, মেন কাজ সেম কিন্তু একটু মূল পার্থক্য আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো একটু আমি জাস্ট সংজ্ঞাটা দেখা দিই, হ্যাকিং কাকে বলে? কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডেটার উপর অনুমোদিতভাবে অধিকার লাভ করাকেই হ্যাকিং বলে। অর্থাৎ কারো কোনো কিছু চুরি করার প্রক্রিয়া, কোনো সিস্টেম চুরি করা, কোনো প্রোফাইল চুরি করা, এই চুরি করার প্রক্রিয়া হচ্ছে হ্যাকিং, আর যারা চুরি করে তার নাম হ্যাকার।
সবাইকে বুঝতে পারছো? হ্যাকারের বিষয়টা আমি একটু রিভাইজ করলাম, যদিও পড়ছিলাম এগুলো আগে। আচ্ছা, এখন খননের ব্যাখ্যা, হ্যাঁ, এখন খননের যে ব্যাখ্যাটা আছে, যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ব্যাখ্যা করো। এই যে এই কথাটার মানে তুমি কি বুঝছো বলো তো? এটা আসলে কি বোঝায়? যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটার মানে কি? আচ্ছা একটু বলো তো, হাফসা কি বলছো? হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। রোবট, তার মানে রোবট নিয়ে আলোচনা হবে, গুড। এখন আমরা একটু দেখি, তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। স্বয়ংক্রিয় এর অর্থ কি? আমি তোমাদের জাস্ট বললাম স্বয়ংক্রিয়ভাবে বা স্বয়ংক্রিয়, এটার মানে কি তোমরা কিছু বুঝো? স্বয়ংক্রিয় কথার অর্থ কি? নিজ থেকে কাজ করে। এক্সিলেন্ট, নিজ থেকে কাজ করে, নিজে নিজে কাজ করতে পারা। স্বয়ংক্রিয় মানে নিজ থেকে কাজ করা। থ্যাংক ইউ তানজিন, জয়েন করছো, নিয়মিত ক্লাস করবা। তো এটাই আর কি বিষয়, যে কোনো একটা জিনিস নিজ থেকে কাজ করবে তাকে বলা হয় স্বয়ংক্রিয় কাজ। যেমন আমরা প্রত্যেকেই নিজ থেকে নিজে কাজ করি, এটা হচ্ছে স্বয়ংক্রিয় কাজ। তো তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে যেগুলো নিজ থেকে কাজ করতে পারে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এমনই, ওয়ালাইকুম সালাম তানজিন, জয়েন করছো, নিয়মিত ক্লাস করবা। এমনই একটি স্বয়ংক্রিয় যন্ত্র হলো রোবট, যা অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র। নির্দিষ্ট কাজের জন্য তৈরি এই যন্ত্র বা রোবটে কোনো সমস্যার কী ধরনের সমাধান করতে হবে তার সম্ভাব্য সকল সমাধান প্রোগ্রাম আকারে দেওয়া থাকে। ওয়ালাইকুম সালাম, জয়েন করছি। একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে গিয়ে, আমরা যারা সি প্রোগ্রাম আলোচনা করছি বা আমরা যারা জানি সি প্রোগ্রাম, তোমরা যারা জানো না তোমরা বিষয়টা হয়তো বুঝতে পারবা না। আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে, আমি একটা ক্যালকুলেটর দিয়ে একটা বিষয় বুঝাই, তাহলে তোমরা সহজে বুঝবা। মনে করো দুইটা সংখ্যা আমি নিলাম, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে সাপোজ 20। এই দুইটা সংখ্যার মাঝখানে আমি কি করলাম, এই যে এই প্লাস চিহ্ন ব্যবহার করলাম। এই প্লাস চিহ্নর নাম হচ্ছে প্রোগ্রাম বা অপারেটর। তুমি এই কথা বুঝতেছো? এই দুটো সংখ্যার মাঝখানে কোন চিহ্ন ব্যবহার করলাম? প্লাস। এই প্লাসটা হচ্ছে অপারেটর বা প্রোগ্রাম। তো এই প্লাস দ্বারা বোঝানো হয় সংখ্যা দুটা যোগ করে ফলাফল বের করবে। সমান চাপ দিলে ফলাফল কত আসবে? 30। সিস্টেম বুঝছো না? আচ্ছা, যদি এরকম হয়, সংখ্যা নিলাম 10 আর 20 লিখলাম আগে, 10 লিখলাম পরে, এখন ফলাফল কিন্তু কমে যাচ্ছে। আগে ছিল 30, এখন ফলাফল 10। কেন এরকম হইলো? কারণ প্রোগ্রামটা কি ছিল? মাইনাস প্রোগ্রাম, মানে বিয়োগ করবে। তো এই যে আমার প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো হচ্ছে একটা প্রোগ্রাম। আমাদের রোবটের মধ্যে এই সকল প্রোগ্রামের উত্তর অলরেডি দেওয়া আছে। কথাটা বুঝো, এখানে একটা লাইন বলছে যে আমরা যে রোবটটা ব্যবহার করি, নির্দিষ্ট কাজের জন্য তৈরি রোবটে কোনো সমস্যার কী ধরনের সমাধান করতে হবে তার সকল ফলাফল প্রোগ্রাম আকারে দেওয়া থাকে। এর কথার মানে হচ্ছে এটা, যে রোবট যখন তৈরি করা হয়, রোবটের মধ্যে প্লাসের কাজ কি, মাইনাসের কাজ কি, গুণের কাজ কি, ভাগের কাজ কি, এগুলো সব সেট করা থাকে। রোবট তো আসলে মানুষ না। রোবট কি করে? প্রোগ্রাম দেখে দেখে কাজ করে। তো রোবটের মধ্যে যদি তুমি প্লাসের প্রোগ্রাম সেট করে দাও, সে বুঝবে যে প্লাস করতে হবে। প্লাস করা মানে যোগ করা। তো রোবটের মধ্যে ইনপুট দিলে আউটপুটে ফলাফল বেড়ে যাবে। আবার যদি রোবটকে তুমি মাইনাস প্রোগ্রাম শেখাও, তাহলে রোবট মাইনাস করতে পারবে, বিয়োগ করতে পারবে। রোবটকে যদি তুমি গুণ করার প্রোগ্রাম শিখা দাও, রোবট গুণ করতে পারবে। রোবটের মধ্যে যদি ভাগ করার প্রোগ্রাম সেট করে দাও, রোবট ভাগ করতে পারবে। অর্থাৎ আমাদের রোবট এমন একটা যন্ত্র, তাকে আগে থেকে শিখাইতে হয় যোগের কাজ কি, বিয়োগের কাজ কি, গুণের কাজ কি, ভাগের কাজ কি। এই প্রোগ্রামগুলো রোবটের মধ্যে সেট করে রাখতে হয়। অর্থাৎ সকল প্রোগ্রাম রোবটের মধ্যে সেট করা আছে। সকল সমস্যার সমাধানের প্রোগ্রাম রোবটের মধ্যে সেট করা থাকে সবসময়। এর ফলে রোবট যে কোনো একটা সমস্যা দেখেই তার সমাধান সহজে করতে পারে। কারণ কি? রোবটের মধ্যে সকল সমস্যার সমাধানের প্রোগ্রাম আগে থেকে তৈরি করা। কথা কি বুঝতে পারছো? সবাই বুঝছো লাইনটা? এই বিষয়টা কি বললো, যে সকল সমস্যার সমাধানের প্রোগ্রাম আগে থেকে কি করা? সেট করা, যাতে করে রোবটের বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এরপরে বলতেছে যে এই প্রোগ্রাম অনুযায়ী যন্ত্র বা রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
মানে এই যে প্রোগ্রাম যে সেট করা থাকে সেই প্রোগ্রাম দেখে দেখে রোবট কাজ করে, যে যোগ করার ক্ষেত্রে কীভাবে করতে হবে, বিয়োগ করার ক্ষেত্রে কীভাবে করতে হবে, ইটিসি। এরপরে প্রোগ্রামের বাহিরে কোনো কিছু করা সম্ভব হয় না। যদি এই লাইনটা বুঝাই, লাস্ট লাইনটা, যদি তুমি রোবটকে না শেখাও যে রোবট আমরা যদি 4 আর 5 গুণ করি তাহলে ফলাফল কত হবে, রোবট এটা করতে পারবে না যদি তুমি রোবটের মধ্যে গুণ করার প্রোগ্রাম সেট করে না দাও। একটা কথা মনে রাখবা, রোবটকে তুমি যা শেখাবা রোবট সেটা মতোই কাজ করবে। রোবটকে তুমি কোনো কিছু শেখাও নাই, মানে রোবটের মধ্যে কোনো প্রোগ্রাম চালু করো নাই, রোবট কোনো কিছুই করতে পারবে না। কারণ রোবট মানুষ নয়, সে নিজ থেকে কোনো কিছু করতে পারে না, তাকে প্রোগ্রাম দিয়ে শেখাইতে হয়। কথা কি বুঝছো? রেসপন্স করবা। আচ্ছা, বিল্লাল হোসেন, মোহাম্মদ বিল্লাল হোসেন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো বিল্লাল একটু আমাকে জানাও তোমার পরিচয় কি, এইচএসসি কত ব্যাচ, কোন গ্রুপে পড়ো? বিল্লাল আমাদের ক্লাসে নতুন, তুমি তোমাকে জানাও এইচএসসি কত ব্যাচ, কোন গ্রুপে পড়ো, তুমি আমাদের গ্রুপে আছো কিনা, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে জানাও বা ভয়েসে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো বিল্লাল। ও আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কি সায়েন্সে, কমার্সে নাকি আর্টসে? কমার্সে। আচ্ছা, তুমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো কি, আমাদের মেসেঞ্জার গ্রুপে? আচ্ছা, আমার প্রোফাইলে গিয়ে একটা এসএমএস দিতে পারবা আমাকে ইনবক্সে, আমি আসলে চিনতাম কোনটা থেকে জয়েন করছো, যদি পারো আর কি আমার ইনবক্সে। হ্যাঁ, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ থেকে মেসেজ করতে পারো আমাকে ইনবক্স, আমার মেসেঞ্জার থেকে মেসেঞ্জারে মেসেজ করো, সেটাই হবে। ওকে, পরে যোগাযোগ করবে এজন্য আর কি। আচ্ছা, জয়েন করছে, খুশি হলাম। ওকে, এবার চলো বাচ্চারা আমরা শুরু করি। তো আমরা জানি 4-5 গুণ করলে 20 হয়, এটা কেমনে জানি, এই যে গুণ করলে হয়ে যায়, কিন্তু এইটা তুমি রোবটকে শিখাও নাই গুণ করে কেমনে, তো রোবট কিন্তু উত্তর করতে পারবে না, রোবটের মধ্যে আসবে নট রেজাল্ট। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বিল্লাল, ওকে, থ্যাংক ইউ, পাইছি। আচ্ছা হ্যাঁ বলো, কি কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছো এই লাস্ট লাইনটা, যে প্রোগ্রামের বাইরে রোবট কোনো কিছু করতে পারবে না। বুঝছো কথা? সবাই কথা বলো। জি স্যার। আচ্ছা, শেষ। এর পরবর্তী প্রশ্ন, সিলেট বোর্ড 16 সালে আসা প্রশ্ন। আচ্ছা, আজকে নতুন আরো জয়েন করছো দেখি, এই যে আদিবার ফ্রেন্ড, আদিবা আজকে জয়েন করতে পারে নাই, দুঃখজনক বিষয়। মারুফা একটু রেসপন্স করবা, কেমন বুঝতেছো মারুফা? জি স্যার, সব ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো যেখানে ছিলাম বাচ্চারা, চলে যাই নেক্সট। তোমার রেজিস্ট্রেশন করবো, আসলে ভুলে গিয়েছিলাম, অনেক চাপে তো থাকি, যেন সবার রেজিস্ট্রেশন করা হয় না, তোমারটা করে দিব, ওয়েট করো। এবার দেখি সিলেট বোর্ড 16 সালে আসা প্রশ্ন, ক্রায়ো সার্জারি কি? এটা কিন্তু মোটামুটি ক্রায়ো সার্জারি মোটামুটি আমরা আগেও পড়ছি, এটা এখন পড়বো না। এখন খনং দেখি, স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের মাধ্যম ব্যাখ্যা করো। আসলে এটা যদিও আমার এই অধ্যায়ের আলোচনা না, এই অধ্যায়টার মধ্যে এটা নাই, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তারপর আলোচনা করে দিই। স্বল্প দূরত্বে এক্সিলেন্ট, ভেরি গুড। ব্লুটুথ আমরা কিন্তু একবারে আগেরকার যুগে যখন মোবাইল ফোন ইউজ করি, প্রথম এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো ভিডিও, অডিও, কোনো ডকুমেন্ট যখন শেয়ার করতে যাই, আমরা কিন্তু ব্লুটুথ ব্যবহার করি। এখন তো শেয়ার ইট চলে আসছে, সুপার স্পেশাল শেয়ার করার অপশন। আসলে শেয়ার ইট কিন্তু একটা ব্লুটুথের আপডেট ভার্সন, জানো তোমরা? শেয়ার ইট কিন্তু একটা ব্লুটুথ, কিন্তু আমরা শেয়ার ইট নামে চিনি। দেখবা শেয়ার ইট চালু করলে ব্লুটুথ চালু করতে হয়, ব্লুটুথ চালু ছাড়া শেয়ার ইট কাজ চলে না। তোমরা কি জানো ব্লুটুথ অন না করলে শেয়ার ইট চলবে না? ওকে, তার মানে শেয়ার ইট হচ্ছে একটা আপডেট ভার্সন, ব্লুটুথের আপডেট ভার্সন। তো শুরু করি। স্বল্প দূরত্বে মানে কম দূরত্বে ডেটা আদান প্রদান মাধ্যম হচ্ছে ব্লুটুথ। এর মাধ্যমে বিনা খরচে ডেটা ট্রান্সফার সম্ভব, অর্থাৎ খরচ ছাড়া। সাপোজ আমার মোবাইলে একটা ছোট লেকচার আছে, সাপোজ একটা ক্লাসের লেকচার ছোট্ট 1 মিনিটের, তো এটা তোমার মোবাইলে সেন্ড করতে চাচ্ছে। তো এখানে এক মোবাইল থেকে অন্য মোবাইলে সেন্ড করতে কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট ব্লুটুথ অন করে দিলেই চলে যাবে। তো এটাই বলছে যে বিনা খরচে ডেটা ট্রান্সফার করা সম্ভব। ব্লুটুথের মাধ্যমে 2 বা তার অধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগ রক্ষা করে ডেটা ট্রান্সফার করা যায়। তারবিহীন কেন বলছে? কারণ কি ব্লুটুথ কানেকশনে কি তার লাগে? তার লাগে না, তার ছাড়াই কাজটা করা যায়। ব্লুটুথ যন্ত্রপাতির সুইচ অন করার সাথে স্বল্প দূরত্বের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হয়ে যায় বা করা যায়।
সাধারণত ব্লুটুথ 10 সেন্টিমিটার থেকে 100 মিটার পর্যন্ত দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সফার করতে পারে। অর্থাৎ তুমি সর্বোচ্চ কতটুকু দূরত্বে গেলে ডেটা ট্রান্সফার করতে পারবা? সর্বোচ্চ 100, এর বেশি দূরে গেলে কিন্তু আবার ব্লুটুথ কানেকশন পাবে না। 10 সেন্টিমিটার থেকে 100-র মধ্যে এরিয়ার মধ্যে থাকতে পারলে ব্লুটুথের মাধ্যমে যে কোনো কিছু আদান প্রদান করা সম্ভব। সবাইকে এই ব্যাখ্যামূলক প্রশ্নটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। জি স্যার। ওকে, স্যার থ্যাংক ইউ। সৃষ্টি রেসপন্স করো। সৃষ্টি তুমি কেমন বুঝতেছো? সৃষ্টি জি স্যার বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। অর্পিতা জয়েন করছো, তোমার বান্ধবী ফারিহা তো অনেকদিন ক্লাস করে না, যদি পারো নিয়ে এসো। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট পরবর্তী। তো বলতেছে আমাদের এটা আমাদের হচ্ছে বরিশাল 16 সাল আসা প্রশ্ন। রোবোটিক্স কি? রোবোটিক্স কি এটা কিন্তু আমরা জানি। তো এখন আমরা এটা বাদ দিয়ে পড়বো। হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো। এই কথাটা মানে সবাই বুঝছো, হ্যাকিং মানে চুরি করা। আচ্ছা, চুরি করা কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে নাকি অনৈতিক বিষয়? চুরি করা নৈতিক না অনৈতিক? অনৈতিক। আচ্ছা, এটাই বলছে। হ্যাকিং মানে তো চুরি করা বোঝায়, তাই না? এটা আর কি। তো আমরা প্রথমে এটা ব্যাখ্যা দিব, সংজ্ঞা দিব আর কি, যে কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডেটার উপর অনুমোদিতভাবে অধিকার বা অ্যাক্সেস লাভ করার উপায় হ্যাকিং। আর নৈতিকতার আলোকে হ্যাকিং নৈতিকতা বিরোধী কাজ, অনৈতিক কাজ। কারণ এর মাধ্যমে একজন বা হ্যাকার, যারা হ্যাকিং করে আর কি, তারা হ্যাকার। তো এর মাধ্যমে একজন হ্যাকার অন্যের কম্পিউটার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, এমনকি ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এর ফলে কি হয়? এর ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় থাকে না এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান অনেক ক্ষতির সম্মুখীন হয়। সাপোজ তোমার যে কম্পিউটার আছে, সেই কম্পিউটারে তোমার সকল এই ভিসা কার্ডের পাসওয়ার্ড, ব্যাঙ্ক কার্ডের পাসওয়ার্ড, এটিএম কার্ডের পাসওয়ার্ড সেভ করা। এখন কোনো হ্যাকার যদি তোমার কম্পিউটার হ্যাকিং করে ফেলে, তাহলে কিন্তু তোমার সকল এই যে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবে। তো তোমার ব্যাঙ্ক ব্যালেন্সে যত টাকা আছে সব কিন্তু লুট করে ফেলবে। তো এই যে হ্যাকিং, এটা কি আসলে কোনো যৌক্তিক কাজ হইলো বা ভালো কাজ হইলো না খারাপ কাজ হইলো বলো তো? এটা লাভ না ক্ষতিকর? খারাপ কাজ। তো এই কাজটা করলে কি মানুষের ক্ষতি হয় না উপকার হয়? ক্ষতি হয়। এজন্যই এই হ্যাকিংটাকে বলা হয় নৈতিকতার বিরুদ্ধে কাজ বা অনৈতিক কাজ। তো এসব কারণেই হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড। সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো? থ্যাংক ইউ। এটা আমাদের শেষ। এরপরে পরবর্তী প্রশ্ন, দিনাজপুর 16 সালে আসা প্রশ্ন। বায়োমেট্রিক্স কি? এটা পড়ছি। ক্রায়ো সার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব, বুঝিয়ে লেখো। এটা একটু ব্যাখ্যামূলক, এটা আমরা আলোচনা করবো। ক্রায়ো সার্জারি তোমরা বুঝি বিনা রক্তপাতে এই চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, মানে বলছে ক্রায়ো সার্জারি করলে রক্তপাত ছাড়াই তুমি কি করতে পারবা? অপারেশন করতে পারবা। চলো শুরু করি। ক্রায়ো সার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়া অত্যন্ত কম তাপমাত্রায় আক্রান্ত টিস্যুতে ক্রায়োপ্রোব এর মাধ্যমে তরল নাইট্রোজেন প্রয়োগ করা হয় যাতে কোষগুলো ধ্বংস হয়ে যায়। মানে এই চিকিৎসা পদ্ধতির বর্ণনা দিচ্ছে। এই পদ্ধতি মানে ক্রায়ো সার্জারি আক্রান্ত স্থানের আশেপাশের টিস্যুর কোনো ক্ষতি করে না। মানে তোমার এই যে হাতের যে জায়গায় সাপোজ আক্রান্ত, সেই জায়গার মধ্যে তুমি ক্রায়ো সার্জারি করলে আশেপাশে ভালো জায়গার মধ্যে কোনো ক্ষতি হবে না। যে জায়গা অসুস্থ, সেই জায়গা তুমি ক্রায়ো সার্জারি করলে সেই জায়গার কোষ ধ্বংস হবে, সেই জায়গাটা নিরাময় হবে, বাহিরের কোষের ক্ষতি হবে না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো এটাই বলতেছে যে আসলে ক্রায়োপ্রব, হ্যাঁ, ক্রায়োপ্রব হচ্ছে একটা সিস্টেম, ওই যে আমরা তরল ব্যবহার করি না, তরল নাইট্রোজেন। আমরা তো ক্রায়োপ্রবের একটা সংজ্ঞা পড়ছিলাম আগে, যে আমরা যখন এই সিস্টেমে মানে ক্রায়োপ্রব হচ্ছে আমাদের তরল নাইট্রোজেন, তরল কিছু প্রয়োগ করার মাধ্যমে আমরা যখন এই পরীক্ষাটা কাজ করি বা এই পরীক্ষাটা করে থাকি আর কি। আচ্ছা, TYEG টায়াক জয়েন করছো, তোমার নাম তো আসলে জানি না। TYEG নামটা বলতে পারবা? ছদ্মনামে আমার এখানে ক্লাস করা যায় না, দুঃখিত। আমার এখানে আসল নামে ক্লাস করতে হয় আর রেসপন্স করতে হয়। তোমার এই যে ইয়াটা যেটা আছে নাম, প্রোফাইলের নামটা তো আসলে আমি উচ্চারণ করতে পারতেছি না। ও চলে গেছে। আচ্ছা,
তো এবার দেখো, তো বলতেছে যে এই পদ্ধতিতে আক্রান্ত স্থানের আশেপাশে কোনো ক্ষতি হয় না এবং কি রক্তপাতও হয় না, রক্তপাত ছাড়া এটা হয়, তাই বলা যায় ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব। এটা আমাকে জানাও যে সবাই বুঝতে পারলো কিনা, রক্তপাত ছাড়াই এই চিকিৎসা সম্ভব। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এটা আমাদের কমপ্লিট। আমরা এই মুহূর্তে ক্লাসের এই অংশ রেকর্ড সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসের এই অংশে আমরা আজকে এই মুহূর্তে আমাদের এই প্রথম অধ্যায়ে যতগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন ছিল, সর্বশেষ প্রশ্নই হচ্ছে মাদ্রাসা বোর্ড 16 সালে আসা এই প্রশ্নটা। মোটামুটি 60টা প্রশ্ন ছিল এই অধ্যায়ের, প্রথম অধ্যায়ের। তো এটাই সর্বশেষ প্রশ্ন। তো বলতেছে কনঙে যে ফ্লাইট সিমুলেশন কি। ফ্লাইট সিমুলেশন কি, এটা নতুন বিষয়, আমরা এখন আলোচনা করি, দেখি কি বলছে। যে পদ্ধতির মাধ্যমে বিমান চালকগণ তাদের বিমান চালনার যাবতীয় কৌশল রপ্ত করতে পারেন তাকে ফ্লাইট সিমুলেশন বলে। ফ্লাইট কথার অর্থ সবাই বুঝো, মানে বিমান, উড়োজাহাজ। সিমুলেশন হচ্ছে প্রক্রিয়া বা কৌশল আর কি। তো আমরা মুখস্থ করব, যেই পদ্ধতির মাধ্যমে বিমান চালকগণ বা বৈমানিক, বিমান চালকগণকে কি বলে? বৈমানিক। তোমরা কি জানো? আমরা পড়ছিলাম আগে, বিমান চালকের অপর নাম বৈমানিক। আচ্ছা, তো এই যে বৈমানিকগণ যেই সিস্টেমের মাধ্যমে এই সিমুলেশন করে বা যেই সিস্টেমের মাধ্যমে বিমান চালার কৌশল রপ্ত করে বা শিখে, তার নাম ফ্লাইট সিমুলেশন। ক্লাসের সবাইকে বলতেছি, তোমরা কি বুঝতে পারছো উত্তরটা? আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন। 3G মোবাইলের আবিষ্কার আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা বর্ণনা করো। আসলে এই দুটো প্রশ্ন আমাদের এই প্রথম অধ্যায় না, অন্য অন্য অধ্যায়, বুঝছো? তারপর আমি দেখি এখানে যেহেতু বলছে লাস্ট প্রশ্ন আমরা আলোচনা করে যাই। তো এখানে বলতেছে 3G প্রজন্মের মোবাইল উচ্চ গতি ডেটা ট্রান্সফার ও মাল্টিমিডিয়া ডেটা ব্যবহার সহ CDMA ও GPRS স্ট্যান্ডার্ডের উন্নত ভার্সন ব্যবহার হয়। ফলে 3G ব্যবহারের মাধ্যমে মোবাইল ডেটা অতি দ্রুত পাঠানো যায়। 3G প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো ভিডিও কলিং ব্যবস্থা। আমরা জানি 2Gতে কিন্তু ভিডিও কলিং ব্যবস্থা ছিল না। 3Gর মাধ্যমে কি হয়েছে? ভিডিও কলিং ব্যবস্থা হয়েছে। যেমন তোমার সাথে আমার এখন যে ক্লাস হচ্ছে ভিডিও কলের মাধ্যমে হচ্ছে, ভিডিও কনফারেন্সিং। যদিও এটা ভিডিও কলের মতো লাগে না, তারপর এটা ভিডিও কল। তোমরা কি জানো গুগল মিট, জুম অ্যাপ, এগুলো সব ভিডিও কলের মাধ্যমে পড়ানো হয়। কথা কি বুঝছো? ভিডিও কলের মাধ্যমে এই কাজগুলো হয়। কিন্তু আমরা ভিডিও কল বলতে বুঝি মানুষের চেহারা দেখা যাবে, মানুষ কথা বলবে, সেটা শুনতে পাবো। আসলে বিষয়টা এরকম না। ভিডিও কল যে চেহারা দেখতে হবে এরকম কথা না। যে কোনো একটা সাইট দেখা গেলেই হলো, ভিডিওর মাধ্যমে শিখতেছি, কথা বলতেছি, যোগাযোগ করতেছি, এটাই হচ্ছে ভিডিও কল। তোমরা কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো বলতেছে এরপরে এর মাধ্যমে একই সাথে সরাসরি কথা বলা ও বাস্তব ছবি দেখাও যায়। যেমন তুমি আমার সাথে কথা বলো সরাসরি, আমি তোমার সাথে কথা বলি, বাস্তবে ছবি দেখতেছো, এগুলো সবই বাস্তব। এতে ব্যাপক আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে। রোমিং সুবিধাটা বুঝো, যে সুবিধা থাকলে মোটামুটি আমরা মোবাইল ব্যবহার করতে পারি। আসলে এটা বুঝাইতে গেলে আমার দ্বিতীয় অধ্যায় পড়াইতে হবে রোমিংটা কি। রোমিংটা মোটামুটি পড়াইছিলাম আগেও, যারা ছিলা ক্লাসে বুঝবা। তারপরে ছোট্ট একটা বিষয় বুঝাই, আমাদের বাংলাদেশের যে সিম, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, এই সিমগুলো কিন্তু বাইরে চলে না। সিমের একটা নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্ক সিস্টেম থাকে, এরিয়া থাকে। তো যেই এরিয়াতে যেই সিম কাজ করে সেই সিম চালাইতে হয়। তো মোবাইলেরও কিন্তু এরকম একটা এরিয়া থাকে, সেটাকে বলে রোমিং। আসলে সকল মোবাইলের রোমিংটা সকল দেশেই চালু আছে। এই জন্য আমরা বাংলাদেশে যে মোবাইল ব্যবহার করি সেটা বাইরের কান্ট্রিতে ব্যবহার করতে পারবো। আর রোমিং সুবিধা না থাকলে এই মোবাইল বাইরের কান্ট্রিতে গেলে চলতো না, চালুই হইব না, কারণ রোমিং সুবিধা নাই। এটা যদিও এখন বুঝবা না, এটা আসলে সব জায়গাতে অ্যাভেলেবল রোমিং সুবিধার জন্য আর কি এখন বুঝবা না, এটাই আর কি। তো মোবাইল ব্যাংকিং, ই কমার্স ও অন্যান্য ইন্টারনেট ভিত্তিক সার্ভিসও এর মাধ্যমে পাওয়া সম্ভব হচ্ছে। তো 3G নেটওয়ার্কের মাধ্যমে মোটামুটি আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, অনেক সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে। এটাই হচ্ছে সেই ব্যাখ্যাটা। তো মোটামুটি ছোট্ট করে ব্যাখ্যা দিলাম, কারণ এই ব্যাখ্যার মাধ্যমে এই অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট। একটু আমাকে জানাও মোটামুটি বুঝতে পারলা কিনা সবাই, এতটুকু পুরো ব্যাখ্যাটা বুঝতে পারছো ভালো করে? একটু কথা বলো, তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।
তো সবাইকে বলতেছি আমাদের এই স্পেশাল যে ক আর খ ছিল এটার মাধ্যমে আমরা কি করলাম, আমাদের প্রথম যে অধ্যায় আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম। ক খ এমসিকিউ পার্টটা আছে, এমসিকিউ পার্ট শেষ করলে ক খ শেষ। আমরা এখন থেকে চেষ্টা করব সবগুলো সাবজেক্টের ক খ এমসিকিউ ক্লাস নিতে ইনশাল্লাহ। আমরা গ ঘ আলোচনা তো করি, পাশাপাশি ক খ এমসিকিউ ক্লাস করলে মোটামুটি 100 নম্বরের প্রস্তুতি হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে তোমাদের ফুললি 100 মার্কের প্রিপারেশনের মতো করে তোমাদের আমি সব বিষয় ইনশাল্লাহ পড়াবো আস্তে আস্তে। তো তোমরা অপেক্ষা থাকো। রুহি জয়েন করছে ক্লাসে, থ্যাংক ইউ। আসলে রুহি ক্লাস এই তো মাত্র শেষ হয়ে গেল, ক্লাস শেষ প্রায়, জয়েন করছে, খুশি হলাম। রেকর্ড থাকবে দেখে নিও। আরেকটা রিকোয়েস্ট রইলো, সেটা হচ্ছে তুমি সকল ফ্রেন্ডদেরকে কষ্ট করে ইনভাইট করবা, সবাই সায়েন্স কমার্স সবাইকে ইনভাইট করবা। সবাইকে জাস্ট একবার বলবা যে ইমরান স্যার এখানে ক্লাস করে দেখো, কয়েকদিন 1 সপ্তাহের মতো ক্লাস করে দেখো, যদি ভালো লাগে স্যারের কাছে পড়ো, ভালো লাগলে পড়ো না, তবে অন্তত দেখো 1 সপ্তাহ ক্লাস করে কেমন বুঝতে পারো। স্যারে অফলাইনে যেরকমভাবে পড়ায় কলেজের সিলেবাস মতো অনলাইনে সুন্দরভাবে জুমে ক্লাস করায়। আর স্যারের ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায়, তবে লিঙ্ক দিলে স্যারের ক্লাসগুলো সবাই দেখতে পাবে। তো স্যারে এর পাশাপাশি স্পেশালভাবে পার্সোনালি কেয়ার করে, অনেক কিছুই করে। জাস্ট তুমি এই কথাগুলো বলবা, সবাইকে জাস্ট 1 সপ্তাহ ক্লাস করতে বলবা। 1 সপ্তাহ না, সে যদি 3 দিন কমপক্ষে ক্লাস করে, 3টা দিন ক্লাস করলে সে বুঝবে আমার এখানে পড়ার সিস্টেম কী। তো আশা করি তোমরা সামনের দিনগুলো আরও ভালো করে অ্যাটেন্টিভ থাকবা, বেশি বেশি ক্লাস করবা এবং চেষ্টা করবা আমার গাইডলাইন মতো পড়ার জন্য। তোমাদের কলেজ সিলেবাসের যে সমস্যাটা হয় বা কলেজ থেকে যে সিলেবাস দেয় সেই সিলেবাস মতো যে পড়ার সিস্টেম সেটা তোমরা পড়তে চাও, আমি সেটার মোতাবেক পড়াবো। অথবা নিজের পার্সোনাল রুটিন মতো পড়তে চাইলে সেটাও পড়াবো। অথবা যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে যে স্যার আমি তো পড়া গুছায় উঠতে পারতেছি না, কীভাবে পড়লে ভালো করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, সে বিষয়ে আমাকে সাপোর্ট দিয়ে পড়বেন, আমি সেটাও তোমাকে করবো ইনশাল্লাহ। মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি তোমার পাশে থাকবো সবসময়, তবে তোমাকে একটু আমাকে সিরিয়াসলি নিতে হবে। আমি তোমাদের পিছনে সারা বছর কষ্ট করব, পরিশ্রম করব, কিন্তু তোমাদের আমি ওরকমভাবে সাপোর্ট পাবো না বা তোমাদের আমি ওরকমভাবে তৈরি করতে পারবো না, তোমরা অ্যাক্টিভ হবা না, তাহলে আমার এই পড়ানোর কোনো লাভ নাই। তো আমি আশা করব তোমরা সবসময় থাকবা, সিরিয়াস থাকবা পড়ার প্রতি। যে কোনো সমস্যা হয় আমার সাথে শেয়ার করবা, আর অন্ততপক্ষে যোগাযোগ রাখবা, রেগুলার আমার কাছে পড়া দিবা আর পড়া নিবা। এখন যেহেতু আমাদের ঈদের মৌসুম, অনেকেরই ছুটি কাটাচ্ছে, অনেকেরই ব্যস্ততা আছে, এই জন্য হয়তো বা পড়া টড়া কম দিচ্ছি। খুব শীঘ্রই ঈদের পরপরই আমরা আমাদের ইনশাল্লাহ এই অফলাইন প্লাস অনলাইন সিস্টেম ফুল স্পিডে শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই কি সিস্টেমটা বুঝতে পারছো যা বললাম? রেসপন্স করো, একটু কথা বলো। আচ্ছা, তো ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যে আমি তো এক জায়গায় একটু বেড়াতে আসছি, তো আমি সেখানে অনলাইন ক্লাসগুলো করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আমার কাছে আপাতত বইও না, মানে আপনাকে ফিডব্যাক দিব আর কি, সমস্যা গেল আর কি। আচ্ছা সমস্যা নাই, তুমি যোগাযোগ রাখো, ঈদের পর পরে জয়েন করো, সুন্দরভাবে তাহলে হবে, সমস্যা নাই, যোগাযোগ রাখবা মেসেঞ্জারে তাহলে। ওকে, খুশি হলাম, থ্যাংক ইউ। আর একটা কথা, সেটা হচ্ছে খাদিজা মেবি 25 ব্যাচ। খাদিজাকে আমি অনেকবার হোয়াটসঅ্যাপে SMS দিয়েছি, কিন্তু দুঃখজনক খাদিজাকে আমি SMS রিপ্লাই পাই নাই। খাদিজা, তোমাকে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি হোয়াটসঅ্যাপে, দয়া করে SMS রিপ্লাই দিও। আর আমি সবাইকে একটা রিকোয়েস্ট করি, অন্তত আমার SMSটা তোমরা দেখা উত্তর দিও। আমি আসলে অনেকটা কষ্ট পাই, অনেকেই না আমার উত্তর দেখো না। আমি যে SMS দিই, লাগাতার SMS দিই, অনেক SMS সিনই করে না, SMS রিপ্লাই দেয় না, এত ব্যস্ত, আমার চেয়েও বেশি ব্যস্ত। হ্যাঁ আমি জানি ব্যস্ত থাকবা, কিন্তু আমার SMSটা গুরুত্বপূর্ণ SMS। আমি যখন SMSটা দিই, আমার SMSটার কমপক্ষে সেই দিনই রিপ্লাই দিলে ভালো হয়, কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করি, তোমার পড়ার বিষয়ে আলোচনা করি, সমস্যা নিয়ে কথা বলি, সিলেবাস নিয়ে কথা বলি, তো ক্লাস নিয়ে কথা বলি, তো অনেক অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বলি। কিন্তু আসলে তোমরা অনেকেই মাঝে মধ্যে দেখা যায় SMS সিন করো না, রিপ্লাই দাও দেরি করে, পরে আর পরবর্তীতে মনেও থাকে না যে তোমাকে আমি কী SMS দিয়েছিলাম, কী মনে করে, পরে আর মনেও থাকে না হেল্প করতে। তো এই বিষয়টা খেয়াল রাখবা, কেয়ারফুলি হবা। তো খাদিজা 25 ব্যাচ, তোমাকে হোয়াটসঅ্যাপে আমি প্রচুর SMS দিয়েছি, দয়া করে SMSটা সিন করে রিপ্লাই দিও। আমি যে কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। আরেকটা বিষয়, তোমাদের যে গ্রুপ বিষয়গুলো আছে সায়েন্স কমার্স আর্টসের গ্রুপ বিষয়ের রুটিনটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব। এই রুটিন মতোই ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করব। ঈদ আমাদের যেই বারই হোক, মঙ্গলবার বা সোমবার, আমরা আল্লাহর নাম নিয়ে 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করে দেব। আমাদের ফুল স্পিডে পড়া রুটিন মতো 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করে দিব, আমি এটা নিয়ত করছি। এখন তোমরা সেই মোতাবেক প্রিপারেশন নাও। তো আশা করি তোমরা এই বিষয়টা একটু সিরিয়াস থাকবা, তোমরা চেষ্টা করবা। আমি যখনই তোমাকে SMSটা দিই, SMS রিপ্লাই দিবা, আর সমস্যা হলে বলে দিবা যে স্যার সমস্যা হচ্ছে, আগামী 1 সপ্তাহ আমি ক্লাস করতে পারবো না, 1 সপ্তাহ আপনার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এটা বলে দিবা একটু।
এই 2-1 সেকেন্ডের কথা বলতে এত বেশি কষ্ট লাগে না, এত বেশি সময় লাগে না। তো কষ্ট করে আমাকে এটা বলবা, সমস্যা হইলেও বলবা, সমস্যা না হইলে আলহামদুলিল্লাহ পড়তে থাকবা। কথা কি বুঝাতে পারছি সবাইকে? রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, তো আজকে আমরা অনেক কথা বললাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের আর কোনো ক্লাস নাই, আজকে এখানে ক্লাস শেষ। আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল স্বপ্ন নিয়ে শুরু করবো। আল্লাহ হাফিজ।